বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন মিডিয়ার যে মিথ্যা নাটক এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যে গুজব ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে কিছু কথা বলা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। তো শুরুতে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো, তারপরে এই এই পুরো প্রেক্ষাপট এবং এই যে সাম্প্রদায়িক হামলা, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে যে রাজনীতির এবং সেটার যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমি বর্ণনা করব। তো বর্তমান সময়ে 2024 সালে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে। এই বছর ছাত্রদের শুরু করা আন্দোলন এক মাসে আস্তে আস্তে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং পতন হয় 15 বছর ধরে চলা হাসিনার দানব ফ্যাসিবাদের। কিন্তু খুনি হাসিনা আর তার অনুগত পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনীর গণহত্যার শিকার হয়েছে ততদিনে দেশের হাজারো ছাত্র জনতা। এই হাজারো শহীদের ত্যাগের মধ্য দিয়ে আসা এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের। হাসিনা সরকারের পতনের পর হাসিনা পালিয়ে দেশ ছাড়েন। আনন্দ আর উল্লাসে ফেটে পড়ে দেশের আপামর জনসাধারণ। কিন্তু সেদিন থেকে আবার দেশে শুরু হয় অরাজকতা। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিকে কাজে লাগিয়ে সারা দেশ অরাজকতায় ভরে ওঠে। প্রথমত অবৈধ সরকারের আমলের সুবিধাভোগী দালাল শ্রেণী এবং নেতাকর্মীদের বাসায় হামলা চালানো হয়। সাধারণ মানুষের উপর পুলিশের করা গণহত্যার প্রতিবাদে পুলিশ বাহিনীর উপর হামলা করা হয়। পিটিয়ে মেরে ফেলা হয় অনেক পুলিশকে, থানায় আগুন দেয়া হয় এবং এই পরিস্থিতিতে থানা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো অকার্যকর হয়ে পড়ে। দেশে কোনো রকম আইন শৃঙ্খলা ছিল না। অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকেও হত্যা করা হয় এই পরিস্থিতিতে। সাধারণ মানুষ 15 বছর ধরে তাদের উপর চলা অত্যাচার এবং কিছুদিন আগে ছাত্রদের উপর চলা নির্মম গণহত্যার প্রতিশোধ নেয় এভাবে। তাদের মধ্যে অনেকেই ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে নির্মম দমন পীড়ন আর নির্যাতনের শিকার হওয়া রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। এটাকে কোনোভাবেই আমি সমর্থন করি না। আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু এটি ছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং জেদ থেকে হওয়া একটি তীব্র প্রতিক্রিয়া। বলাই বাহুল্য, এই শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এবং আওয়ামী লীগকে সমর্থন করা দালাল শ্রেণীর মধ্যে মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দুও ছিলেন। এটাই স্বাভাবিক। সুতরাং তাদের উপরও হামলা করা হয়। সেই হামলাটাকে কি কোনোভাবেই সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করার প্রয়োজন ছিল? ছিল না। বাংলাদেশিদের জন্য প্রয়োজন না থাকলেও ভারতীয়দের জন্য ছিল, তাই তারা করল। ঢালাওভাবে তারা প্রোপাগান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। ভারত সরকারের সেই ব্যাপারে সোচ্চার হওয়া শুরু করল। বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনকে কাজে লাগিয়ে ভারত আরেকবার বাংলাদেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগল। বাংলাদেশের হিন্দুরা আবার ভারতের পাদা সেই ফাঁদে পা দিলেন। আওয়ামী লীগের কতিপয় পালিয়ে থাকা নেতাকর্মীরা হিন্দুদের উপর হামলা চালিয়ে সেটাকে আবার তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত শিবিরের উপরে চাপানোর হীন খেলায় মেতে উঠল। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সন্ত্রাসী এই সাদ্দাম, সরকার পতনের আগের রাতে তার নেতাকর্মীদের স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছে হিন্দুদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করার জন্য, যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পেরেছেন। সে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নির্দেশনা দিয়ে গিয়েছে। তার উদ্দেশ্য ছিল একটাই, তাদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করা। এছাড়াও দীর্ঘদিন ধরে বাংলাদেশে সক্রিয় থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন জায়গায় এ সকল হামলা ঘটিয়ে ভারতে এই নোংরা রাজনীতির খেলায় সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে। আমি উপরে এটার ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি, যেটা আমি বর্তমান পরিস্থিতির পরে আবার আলোচনা করব। এবং এই দীর্ঘ আলোচনায় আমি আজকের দিনের পরিস্থিতি সঠিকভাবে বোঝানোর সুবিধার জন্য ওই আলোচনাটা করেছি। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে ভারতের ষড়যন্ত্র। তারা তাদের বাংলাদেশি চামচা আওয়ামী গুন্ডাদের দিয়ে কিছু কিছু জায়গায় মন্দির ভাঙচুর করছে এবং হিন্দুদের উপর হামলা চালাচ্ছে। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে বিপ্লবের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে শাসক শ্রেণী এবং তাদের দোসরদের উপর যে হামলা চালানো হচ্ছে,
সেটা হিন্দু মুসলিম উভয় পক্ষের উপরই সমানভাবে প্রযোজ্য। তৃতীয়ত, সারা দেশে আরেক দল অসভ্য গোষ্ঠী লুটপাট ডাকাতি চালাচ্ছে। এই ডাকাতিকেও সদ্য পতন হওয়া সরকারের গুন্ডারা সক্রিয় ভূমিকা পালন করছে বলে শোনা যাচ্ছে। এই আলোচনায় আপাতত যাচ্ছি না। এই ডাকাতি আর লুটপাটের শিকার হচ্ছেন সারা দেশের হাজার হাজার সাধারণ মুসলমান। এর শিকার হিন্দুরাও হচ্ছেন। এখন এই লুটতরাজের শিকার কোনো হিন্দু ভাইকে আপনি সংখ্যালঘু হিসেবে নির্যাতিত বলবেন কিনা সেটা আপনার বিবেচনা। কিছুদিন আগেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমাদের বাসার পাশের মসজিদের সামনে পুলিশ গুলি চালিয়েছে। তখন রাস্তার মানুষ জুম্মার নামাজ আদায় করছিল। আমি নিজেও ছিলাম সেখানে। সেই হামলায় গুলি চালায় হাসিনার পোষা পুলিশ বাহিনী। কই, আমরা তো বলিনি বাংলাদেশে মুসলিম নির্যাতন হচ্ছে? মৃণাল কান্তির মতো কুলাঙ্গারেরা যখন প্রকাশ্যে নামাজ নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, সে বলেছিল নামাজ চুদাও। তখন তো আমরা সেফ বাংলাদেশি মুসলিমস বলে হ্যাশট্যাগ দেই না? সারা দেশের যে অরাজকতা বর্তমানে চলছে তার শতকরা ৫ থেকে ১০ ভাগের বেশি হিন্দুদের উপর হচ্ছে না বলে আমার বিশ্বাস। কোনোভাবেই ৫ থেকে ১০% বেশি অত্যাচার হিন্দুদের উপরে হচ্ছে না, আর বাকি ৯০% হচ্ছে মুসলমানদের উপরে। এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। একটা বিপ্লবের পর একটা অরাজকতাপূর্ণ অবস্থায় দেশে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশের মোট জনসংখ্যায় হিন্দুদের পার্সেন্টেজ হিসাব করলে এই ৫ থেকে ১০% হামলা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু গত কিছুদিন ধরে আমাদের হিন্দু ভাই বোনেরা ভারতের পাশাপাশি একই আওয়াজ তুলছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই কথা বলে তারা আওয়াজ তুলছে। তারা আবার সেফ বাংলাদেশি হিন্দুস লেখা হ্যাশট্যাগ ব্যবহার করছেন। আজকে তারা রাস্তায় নেমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। ব্যক্তিগতভাবে এই ঘটনাগুলো আমাকে কষ্ট দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের হিন্দু ভাই বোনদের প্রতি কিছু প্রশ্ন রাখতে চাই। দেশের এই ক্রান্তিকালে আপনাদের এই আচরণ কি কোনোভাবেই রেসপন্সিবল আচরণ হলো? যে অত্যাচারের শিকার সারা দেশের হিন্দু মুসলিম বহু মানুষ বহু কারণে হচ্ছেন, সেটার মধ্য থেকে শুধুমাত্র সংখ্যালঘুর ব্যাপারটা সামনে আনা কি দেশের জন্য ভালো হলো? আপনারা কি কিছু না বুঝেই এটা করছেন, নাকি ভারতের ইন্ধনে এই কাজ করছেন? আমি বুঝি আপনাদের কেমন লাগছে, কিন্তু এই খারাপ লাগার ভাগিদার তো প্রতিটা মানুষ যাদের উপর হামলা হয়েছে সারা দেশে, যাদের বাড়িতে লুটপাট কিংবা ডাকাতি হয়েছে, যাদেরকে পিটিয়ে কিংবা কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে। গত কিছুদিন বাংলাদেশে এক অভূতপূর্ব ব্যাপার ঘটেছে। মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা রাত জেগে এবং দিনের বেলায়ও শিফট করে হিন্দুদের বাড়িঘর এবং মন্দির পাহারা দিচ্ছে। এই সুন্দর বাংলাদেশকে আপনারা কাদের সামনে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রিয় হিন্দু ভাই বোনেরা? সেই মোদির মিডিয়ার সামনে, যারা দিন রাত প্রচার করছে বাংলাদেশের মিথ্যা অতিরঞ্জিত সংখ্যালঘু নির্যাতনের খবর, যারা দিন রাত প্রচার করছে জেহাদিদের দখলে বাংলাদেশ, আবার পাকিস্তান হচ্ছে বাংলাদেশ, তাদের সামনে মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার খবরকে তারা প্রচার করছে হিন্দু ক্রিকেটার লিটনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে, যেটা মিথ্যা বলে স্বীকার করেছেন লিটন নিজে। আপনাদের এই অসচেতন আচরণ কি আমাদের দেশকে ঝুঁকিতে ফেলছে না? প্রিয় হিন্দু ভাই বোনেরা, আমাদের এই সরকার পতনের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন অসংখ্য হিন্দু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। বেশ কয়েকজন হিন্দু ভাই বোন প্রাণ দিয়েছেন। এর মধ্যে রিয়া গোপ নামের এক ছোট্ট ফুলের মতো শিশু আছে। আপনাদের অবদান আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং স্বীকার করছি। কিন্তু সেই আন্দোলনেও কিন্তু আপনারা হিন্দু সমাজের ব্যানারে অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু করেননি। আজ যেমন শাহবাগী হিন্দু সমাজের ব্যানার নিয়ে দাঁড়ালেন, সেই আন্দোলনে কিন্তু আপনারা সেই ব্যানার নিয়ে দাঁড়াননি। অথচ বাংলাদেশের মুসলিমদের ব্যানারে কিন্তু ঠিকই আলেম ওলামা, চরমোনাই, হেফাজতে ইসলাম প্রমুখ যোগ দিয়েছিল। আপনারা হিন্দু সমাজের ব্যানারে আন্দোলনে যোগ দিলে সেটি আমাদের হাতকে আরও শক্তিশালী করত। ঠিক আছে, সেটি হয়নি, এজন্য আমরা আপনাদের উপর দোষারোপ করছি না। কিন্তু আজকে যখন সমগ্র বাংলাদেশ আক্রান্ত, তখন হিন্দুদের ব্যানার নিয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসা আমাদের মনে কষ্ট দিয়েছে। মনে হচ্ছে আপনারা আমাদেরকে অপরাধী করে ফেললেন। অসংখ্য মাদ্রাসার ছাত্রের দায়িত্বশীল হয়ে মন্দির পাহারা দেয়াকে আপনারা ছোট করলেন। আপনাদের মুখে
একবারও বলতে শুনলাম না তাদের এই চমৎকার উদ্যোগের কথা। আপনাদেরকে একবারও বলতে শুনলাম না এই সাধারণ সমীকরণটুকু, যে বাংলাদেশে আক্রান্ত হলে হিন্দু মুসলমান উভয়ই আক্রান্ত হবে। আপনাদের একজনকেও বলতে শুনলাম না যে ভারত আর আওয়ামী লীগ মিলে এই কিছু গুজব আর কিছু সত্যের মিশেলে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আপনারা গত কিছুদিন ধরে ফেসবুকে বলে গেলেন সেফ বাংলাদেশি হিন্দুস, আর রাস্তায় নেমে আজ সারা বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে একটি ভুল এবং নেতিবাচক বার্তা দিলেন। আপনাদের এই আচরণের কারণে হুমকির মুখে পড়তে পারে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তখন এই স্বাধীনতা সংগ্রামের শত শত শহীদ, আবু সাইদ, মুগ্ধ, ছোট্ট শিশু রিয়া গোপ কিংবা আহাদের কাছে আপনারা জবাব দিতে পারবেন তো? নিজের বিবেককে প্রশ্ন করুন। সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসুন। আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক ন্যায় এবং সাম্যের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এবার আমি এই বাংলাদেশে এই যে হিন্দুদের উপর নির্যাতন এবং এই যে সংখ্যালঘু নির্যাতনের বয়ান দিয়ে যে রাজনীতি করা হয় সেটার ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরছি। ছোটবেলায় মায়ের মুখে শুনতাম আমার মামা বাড়ির পাশে নাকি কয়েক ঘর হিন্দু পরিবার ছিল, যাদের বাড়ির ছেলে মেয়েদের সাথে আমাদের মা খালা মামারা ছোটবেলা খেলাধুলা করত। পরে তারা মুসলমানদের অত্যাচারে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যায়। ছোটবেলায় এমন ঘটনা বেশ অনেকবারই শুনেছি। সে ঘটনাগুলো ছিল দেশভাগের পর থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতার 10 থেকে 15 বছর পর পর্যন্ত। এর পেছনে ঐতিহাসিক কারণও ছিল। ব্রিটিশদের হাত থেকে ভারত যখন স্বাধীন হয় এবং ইন্ডিয়া এবং পাকিস্তান নামের দুটো দেশে ভাগ হয়, তখন সেটা করা হয় দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে, অর্থাৎ হিন্দু জাতির জন্য একটি দেশ এবং মুসলিম জাতির জন্য একটি দেশ। তখন ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকায় সেটিকে হিন্দুর দেশ এবং পাকিস্তানে অর্থাৎ পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটিকে মুসলমানদের দেশ হিসেবে ঘোষণা করা হয়। এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে এই অঞ্চলে চিরকাল অস্থির অবস্থা বজায় রাখার মাস্টার প্ল্যান করে উপমহাদেশ ছেড়ে চলে যায় ব্রিটিশরা। সে সময় ভারত পাকিস্তান দুই দেশেই শুরু হয় হিন্দু মুসলিম তীব্র দাঙ্গা। মুসলমানরা হিন্দুদের হত্যা করতে শুরু করে আর হিন্দুরা মুসলিমদেরকে প্রাণ নিতে শুরু করে। তখন দলে দলে হিন্দুরা পাকিস্তান থেকে ভারতে পালিয়ে যায় এবং ভারত থেকে মুসলিমরা পালিয়ে পাকিস্তানে প্রবেশ করে। বাংলাদেশ তখন পাকিস্তানের অংশ হয়, বাংলাদেশেও একই ব্যাপার ঘটে। তার আগে দীর্ঘকাল ব্রিটিশ শাসনের সময়ের ব্রিটিশদের মদতপুষ্ট হিন্দু জমিদারদের হাতে মুসলমানরা চরম অত্যাচারের শিকার হয়। অবশ্যই সেই হিন্দু জমিদারদের অত্যাচারের হাত থেকে নিচু বর্ণের হিন্দুরাও বাদ যায়নি। অথচ এর আগের কয়েকশো বছরের মুঘল শাসনামলে হিন্দুদের উপর মুসলিম মুঘল সম্রাটদের অত্যাচারের তেমন কোনো বর্ণনা ইতিহাসে পাওয়া যায়নি। যদি তাই হতো তাহলে নিশ্চয় ভারতে প্রায় 200 কোটি হিন্দু শত শত বছরের মুঘল শাসনের পরেও টিকে থাকতে পারত না। এই ব্যাকগ্রাউন্ডটা আগেই বলে নিলাম, কারণ এটি পরবর্তী আলোচনা বুঝতে সাহায্য করবে। এখন আসি 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতি কেমন ছিল। 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের বাংলাদেশি দোসরদের নিয়ে গঠিত প্যারামিলিটারি বাহিনীর রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদির হাতে প্রচুর হিন্দু নির্যাতনের শিকার হয়েছেন। হত্যা, ধর্ষণ, লুটতরাজ করা হয়েছে তাদের উপর। কিন্তু সে সময় মুসলমানরাও তার চেয়ে বহু বহুগুণ বেশি নির্যাতনের শিকার হয়েছেন, এ কথাও মনে রাখা প্রয়োজন। মুসলমান পুরুষরাও হত্যা এবং মুসলমান মেয়েরাও ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি, এ কথাও মনে রাখা প্রয়োজন। আমি কোনোভাবেই এখানে হিন্দুদের অত্যাচারিত হওয়া কিংবা তাদের আত্মত্যাগকে ছোট করে দেখছি না, শুধু একটা পয়েন্টকে পরিষ্কারভাবে উপস্থাপনের চেষ্টা করছি। সেটা হলো 71-এর স্বাধীনতা সংগ্রামে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি, বরং সমগ্র বাঙালি জাতির উপর অত্যাচার করা হয়েছে। এমনকি তখনকার সময় অনেক হিন্দুদেরকে আমি নিজে বলতে শুনেছি যে অনেক মুসলিম পরিবার আমাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। আমি এমন এক হিন্দু জমিদার পরিবারের কথা জানি যাদের পরিবারের অনেক পুরুষকে স্বাধীনতা সংগ্রামের শুরুতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে সেই পরিবার পালিয়ে আমার মায়ের মামা বাড়িতে আশ্রয় নেয়।
সেখানে পাকিস্তান হানাদারেরা তখনও পৌঁছায়নি। তাদেরকে যথাযথ সম্মানের সাথে আপ্যায়নের ব্যবস্থা করে আমার মায়ের মামা বাড়ির লোকেরা। হিন্দুরা যেহেতু মুসলিমদের হাতের রান্না খান না, তাই তাদের জন্য আলাদা চুলার ব্যবস্থা করা হয়। দেয়া হয় বাড়িতে থাকা হাঁস, মুরগি, চাল, ডাল। তারপর তাদের জন্য নিরাপদ নৌকার ব্যবস্থা করে ভারতে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন একটা প্রশ্ন আসতে পারে, শুধু কি হিন্দু বলেই অনেক জায়গায় তাদের উপর অত্যাচার করা হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু মুসলমানদের উপর তখন তাহলে কেন অত্যাচার করা হলো? তারা তো পাকিস্তানিদের মতো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। করা হয়েছে কারণ তারা বাংলার মানুষ ছিলেন। সুতরাং ৭১-এ হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর অত্যাচারের স্বতন্ত্র বয়ান বা বর্ণনা পরবর্তীতে দেশের সামগ্রিক অবস্থার জন্যই ক্ষতিকর বলে আমি মনে করি। দেশ স্বাধীন হবার পর মুসলমানরা অনেকটা নিরাপদ হলেও হিন্দুদের উপর অত্যাচার চলতে থাকে। হত্যা বা ধর্ষণ না হলেও লুটতরাজ কিংবা জোর করে সম্পত্তি দখল সহ বিভিন্ন অত্যাচার করতে থাকে এই দেশের মানুষ। একথা আমি অকপটে স্বীকার করছি। আমার লেখা শুরুও করেছিলাম এমনই একটি পরিবারের ঘটনা দিয়ে, যারা মুসলমানদের অত্যাচারে টিকতে না পেরে বাপদাদার ভিটামাটি ছেড়ে চলে যায়। এখন চলুন এর কারণ অনুসন্ধানের চেষ্টা করি। প্রথমত, বাংলাদেশের মানুষের এবং মোটা দাগে বললে বিশ্বের সকল মানুষের চরিত্রের একটা খুব কমন অন্ধকারতম দিক হচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও সেটাই হয়েছে। এ কারণেই অনেক জায়গায় অশিক্ষিত অর্ধশিক্ষিত বাঙালি দুর্বলের উপর অত্যাচার করে নিজে লাভবান হবার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্রই ক্ষমতা প্রকাশ করে ইন্দ্রিয় সুখ গ্রহণ করেছে। দ্বিতীয় কারণ, ভারতের মুসলমানদের হিন্দু জমিদারদের দ্বারা নির্যাতিত হবার ইতিহাস এবং পরবর্তীতে ব্রিটিশ ভারতে এবং দেশভাগের সময় হিন্দু মুসলিম দাঙ্গার পুঞ্জীভূত ক্ষোভ থেকেও অনেক মুসলিম হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে সেটাকে প্রতিশোধ হিসেবে ভেবে পৈশাচিক আনন্দ পেয়েছে, যেটা কোনোভাবেই জাস্টিফায়েড না। কিন্তু এই অত্যাচারের গল্পকে নতুন রূপ দেওয়ার জন্য শুরু হয় ভারতীয় আরেক প্রোপাগান্ডা, রাজাকারদের গল্প। সেজন্যই উপরের প্যারাগ্রাফে ৭১-এ হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর অত্যাচারের আলাদা বা স্বতন্ত্র বয়ান কেন পরবর্তী সমাজ ব্যবস্থার জন্য ক্ষতিকর সেই কথাটা উত্থাপন করে রেখেছিলাম। এখন সেটি বিস্তারিত বলছি। ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে যদি হিন্দুদের বিরুদ্ধে জেহাদ বা সংখ্যালঘুদের উপর পাকিস্তানের অত্যাচারের বয়ান দিয়ে প্রকাশ করা যায়, তাহলেই কেবল মাত্র স্বাধীন বাংলাদেশের হিন্দু নিপীড়নকে পাকিস্তানের এবং পাকিস্তানিদের দোসর রাজাকারদের ষড়যন্ত্র বলে ট্যাগ দেয়া যায়। সেক্ষেত্রে ধর্ম বেচে রাজনীতি করা ভারতের পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা এবং স্বাধীনতার চেতনাকে পুঁজি করে রাজনীতি করা আওয়ামী লীগের জন্য দেশের রাজনীতিতে শক্তিশালী প্লেয়ার হয়ে উঠতে সহায়ক হবে। অথচ ৭১-এর নিষ্ঠুর বেঈমান রাজাকারেরা, যারা স্বাধীনতার পরেও বাংলার মাটিতে টিকে ছিল এবং শেখ মুজিব যাদেরকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন, তারা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে কারো উপরে হামলা করেই থাকে, তাহলে সেই হামলার শিকার হবার কথা ছিল ৭১-এর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের, যাদের ৯৯% ছিল মুসলিম। কিন্তু এটাকে ভারত এবং আওয়ামী লীগ প্রচার করতে শুরু করল সংখ্যালঘুদের উপর স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানপন্থীদের হামলা হিসেবে, যা সম্পূর্ণ অযৌক্তিক। স্বাধীনতা পরবর্তী সময়ে যে হামলা হিন্দুদের উপর হয়েছে তার কারণ আমি উপরে আলোচনা করেছি। সেটি হচ্ছে মানুষের সহজাত আদিম অন্ধকার, দুর্বলের উপর সবলের অত্যাচার এবং কিছু কিছু ক্ষেত্রে পূর্বের হিন্দু জমিদারদের অত্যাচার এবং দেশভাগের সময় ঘটা হিন্দু মুসলিম দাঙ্গার প্রতিশোধ পরায়ণতা। এখন পাঠকের মনে প্রশ্ন আসতে পারে, আমি কি রাজাকারদের পক্ষ নিয়ে কথা বলছি? না, সেটা বলছি না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আমি এখানে এই প্রেক্ষাপটটা এজন্য বর্ণনা করলাম যেন পরবর্তীতে দেশের ঘটে যাওয়া ঘটনা প্রবাহে এই বয়ান কিভাবে কাজে লেগেছে সেটা বুঝতে আমাদের জন্য সহজ হয়। স্বাধীনতার পর যতই দিন গড়াতে থাকে, মানুষের মধ্যে সচেতনতা বাড়তে থাকে শিক্ষার হার। মূর্খ মানুষেরা যারা হিন্দুদের উপর আগে অত্যাচার করেছিল, তারা বুঝতে শুরু করে যে এটি কোনোভাবে কাম্য নয়। দেশ গড়ে তুলতে হলে সংখ্যালঘুদের উপর অন্যায় জুলুম বন্ধ করতে হবে। তারা আমাদেরই ভাই বোন,
তাদের উপর অত্যাচার নিপীড়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে তরুণ সমাজ মুখ্য ভূমিকা পালন করে। তারা আবার শান্তি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করতে থাকে। হিন্দু মুসলমানদের শত শত বছরের ঐক্য আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিছু মাথা মোটা গ্রাম্য আলেম, যারা ইসলামের প্রকৃত শিক্ষার খুব অল্প পরিমাণেই শিখতে এবং বুঝতে পেরেছিল এতদিন ধরে, তারাও আস্তে আস্তে ইসলামের সঠিক এবং প্রকৃত শান্তির বাণী সম্পর্কে সচেতন হতে শুরু করে। তখনও কি হিন্দু নির্যাতন বন্ধ হয়ে যায় বাংলাদেশে? না, বন্ধ হয় না। কারণ ততদিনে দৃশ্যপটে আবারও সক্রিয় হয়ে পড়েছে কুচক্রী আওয়ামী লীগ সরকার এবং তাদের ভারতীয় প্রভুরা। তাই আওয়ামী লীগ সরকারের আমলেও প্রতি বছর দুর্গাপূজায় কোথাও না কোথাও হিন্দুদের প্রতিমা ভাঙচুর চলতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এর পেছনে থাকে মূর্খ বাঙালির প্রতিশোধ পরায়ণতা, কিংবা কতিপয় মাথামোটা আলেমের ইসলামের ভুল ব্যাখ্যা বা উস্কানিমূলক কথাবার্তা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে আওয়ামী চক্রান্ত। দেশে সংখ্যালঘুদের হামলার দায় তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত শিবিরের ঘাড়ে চাপানোর অপচেষ্টা। ভারতের গোয়েন্দারাও অনেক ক্ষেত্রে পরিকল্পিতভাবে এসব হামলা ঘটিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের লীলাভূমি বানানোর অপচেষ্টা চালায়, যা তাদেরকে বাংলাদেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বয়ান তৈরি করতে ভারতে হিন্দুত্ববাদী মোদির ভোটের ব্যাংক ভারী হয়ে ওঠে। বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বয়ান তৈরি করে ভারতে হিন্দুত্ববাদী মোদির ভোটের ব্যাংক ভারী হয়ে ওঠে। সেই ভারী ভোটের বাক্স নিয়ে মোদি বাংলাদেশের উপর সংখ্যালঘু নির্যাতনের বয়ান চালিয়ে যায় এবং বারবার তার ভোটের বাক্স ভারী হয়ে উঠতে থাকে। সংখ্যালঘুদের উপর হামলার ফিরিস্তি দেখিয়ে তারা বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে মোদি এবং উগ্র হিন্দুপন্থী বিজেপি সরকারের স্বপ্নের অখণ্ড ভারত প্রতিষ্ঠার প্ল্যান এগিয়ে নিয়ে যেতে থাকে। সে প্ল্যানে ভারতের অংশ হবার স্বপ্ন দেখতে থাকে কিছু বাংলাদেশি দেশদ্রোহী হিন্দু। কিন্তু ততদিনে ইন্টারনেটের কল্যাণে ভারত এবং হাসিনার এসব নোংরা রাজনীতি জনগণের অজানা থাকে না। তারা নিজেরা আরও সচেতন হতে শুরু করে। বাংলাদেশের আলেম সমাজ ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে শুরু করে আরও বেশি করে। যে অল্প জ্ঞানী আলেমরা আগে হিন্দু বিদ্বেষী মনোভাব পোষণ করত, তারাই এগিয়ে আসে হিন্দুদের বাড়িঘর এবং মন্দির রক্ষায়। কারণ তারা বুঝতে পারে নিজেরা সচেতন না হলে এই কুচক্রী মহল এদেশের বড় ক্ষতি করে ছাড়বে, আর এর ফল ভোগ করতে হবে বাংলাদেশের সাধারণ নিরীহ মুসলমানদেরকে। এই নোংরা রাজনীতি এবং রাজনীতির খেলা মুসলমানরা বুঝতে পারলেও কোনো অজানা কারণে হিন্দু ভাই বোনেরা বুঝতে পারেন না, কিংবা বুঝেও চুপ থাকেন। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী করতে থাকেন মুসলমান এবং আলেম এবং মাদ্রাসার ছাত্রদেরকে। তখনও হয়তো কিছু কিছু হামলার পেছনে উগ্র মুসলিমদের একাংশের ভূমিকা ছিল, কিন্তু সেটা অতি নগণ্য। বেশিরভাগটাই ছিল হাসিনা এবং মোদির কুটচাল। হিন্দু ভাই বোনেরা সেটা জেনেও সে ব্যাপারে একেবারেই নিশ্চুপ থাকেন এবং মোটা দাগে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং মুসলিম জনগোষ্ঠীকে পরোক্ষভাবে দায়ী করতে থাকেন। ফেসবুকে সেভ বাংলাদেশি হিন্দু লিখে হ্যাশট্যাগ দিতে থাকেন। এই হ্যাশট্যাগ দিয়ে আসলে ওনারা কাদের কাছে বিচার চাইছেন, সেই প্রশ্ন তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় চলে আসে। বাংলাদেশের আইন আদালত থাকার পরেও এই বিচার কি তবে ভারতের কাছে চাওয়া হলো, যেটা মূল ঘটনাকে আড়াল করে পরিস্থিতি ভারত এবং সুবিধাভোগীদের পক্ষে নিয়ে যায়? প্রিয়া সাহা নামের জনৈক হিন্দু মহিলা আমেরিকার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চান। তখন ভারতের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ভারতের নিকৃষ্টতম মাস্টার প্ল্যান সফলতার মুখ দেখতে শুরু করে। এখানে আরেকটি ঘটনা মনে পড়ছে, যার সাথেও আমার পরিবার সরাসরি জড়িত। বাংলাদেশের একটি উপজেলায় প্রচুর হিন্দু জনগোষ্ঠীর বাস ছিল। সেখানে একটি কোরআন অবমাননার নাটক সাজিয়ে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। হামলা, ভাঙচুর, লুটপাট চলতে থাকে নিরীহ হিন্দুদের উপর। সে এলাকার একজন স্বনামধন্য ডাক্তার ছিলেন আমার খালু।
তিনি ছিলেন এলাকার মানুষের একজন আস্থাভাজন ব্যক্তিত্ব, হিন্দু মুসলিম সকলের প্রিয়। নিরীহ হিন্দুরা তার বাড়িতে এসে আশ্রয় নিতে থাকেন। তাদের টাকা পয়সা সোনাদানা জমা রাখা হয় ডাক্তার সাহেবের স্ত্রীর কাছে। যুবতী হিন্দু মেয়েদের লুকিয়ে রাখা হয় ভেতরের ঘরে। পুরুষরা সারা রাত ডাক্তার সাহেবের বৈঠকখানায় বসে রাত কাটান। সারা রাত জেগে তাদের পাহারা দেন ডাক্তার সাহেব স্বয়ং। সে রাতটি ছিল একটি ভয়ঙ্কর রাত। ডাক্তার সাহেবের বাড়িতে থেকেই তারা শুনতে থাকেন দস্যুরা তাণ্ডব চালাচ্ছে হিন্দুদের বাড়িঘরে। লুটপাট শেষে সবগুলো বাড়িতে আগুন দিয়ে দেয়া হয় সে রাতে। আতঙ্কিত মানুষগুলোর কাছে মনে হচ্ছিল এই রাত বুঝি আর শেষই হবে না। ঘটনার কয়েকদিন পর সেই এলাকার বিশাল এক মাঠে জনসভা করে এলাকার সাধারণ হিন্দুরা। জনসভায় এসে ভয়ঙ্কর রাতের বর্ণনা দেন স্থানীয় সংখ্যালঘুরা। তারা কাঁদতে কাঁদতে বলে কিভাবে ট্রাকের পর ট্রাক ভরে শহর থেকে আওয়ামী লীগের গুন্ডারা এসেছিল সে রাতে। স্থানীয় এমপির সাথে আরেক এলাকার এমপির বিরোধিতার জের ধরেই চালানো হয় এ তাণ্ডব। চালানো হয় ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য। তারা এও বলেন যে সেদিন সাধারণ মুসলমানরা এই হামলার সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না। এমনকি ডাক্তার সাহেব এবং তার স্ত্রী কিভাবে নিজেদের জীবন বাজি রেখে তাদেরকে রক্ষা করেছেন সে কথাও দ্ব্যর্থহীনভাবে উচ্চারণ করেন স্থানীয় হিন্দুরা। কিছু কিছু ক্ষেত্রে আবার সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে এই পর্যায়ে মনে করছি। এটিও পরবর্তী আলোচনায় কাজে দিবে। 17 কোটি মানুষের বাংলাদেশে হিন্দু 1 কোটি। সেক্ষেত্রে দেশে মোট সংঘটিত অরাজকতা, নির্যাতন, অন্যায়, জুলুমের ঘটনার প্রায় 91% মুসলিমদের উপর হলে প্রায় 9% হিন্দুদের উপর হওয়া খুব স্বাভাবিক। যেহেতু দেশে অপরাধ সংঘটিত হলে এর প্রভাব হিন্দু মুসলিম সবার উপরেই পড়বে এবং জনসংখ্যা বিবেচনায় এর প্রায় 10% হিন্দুদের উপর হয়। এটিকে কি কোনোভাবেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বলে চালানো উচিত, নাকি সেটি নিতান্তই 8-10টা অপরাধের মতোই? হ্যাঁ, যদি মন্দির ভাঙা হয় কিংবা প্রতিমা ভাঙচুর করা হয় সেটাকে বলা যেতে পারে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তা সে ভারত, আওয়ামী লীগ বা উগ্রবাদী মুসলিম যেই করুক না কেন। কিন্তু এছাড়া সাধারণ জবরদখল, হত্যা, ছিনতাই, ডাকাতির মতো ঘটনাগুলোর শিকার তো উভয় পক্ষই হচ্ছে। তাহলে মোটা দাগে যে কোনো অন্যায়ের শিকার একজন বাঙালি সনাতন ধর্মের মানুষ হলে সেটাকে কেন সংখ্যালঘুর উপর হামলার ট্যাগ লাগিয়ে দেয়া হবে? এটা তো কোনোভাবেই কাম্য নয়। এই ব্যাপারটাকে নিয়ে একজন হিন্দু ভাই বা বোন যখন সোচ্চার হয়ে ওঠেন হিন্দুদের উপর হামলা হয়েছে বলে, তারও এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে হামলাটা কি তিনি হিন্দু ধর্মের অনুসারী বলে হয়েছে, নাকি একজন মুসলমান বাঙালির উপর যে অন্য কারণে হামলা করা হয় সে কারণে হয়েছে। এই ব্যাপারটা নিয়ে মুসলিমরা কথা বললেও কোনো হিন্দু ভাইকে কোনো দিন সোচ্চার হয়ে কথা বলতে শুনিনি যে এই হামলা একজন হিন্দু বলে তার উপর করা হয়নি, বরং একজন নিরীহ মানুষ বলেই করা হয়েছে। এবং এসব হামলার ক্ষেত্রে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই হামলার শিকার। তাছাড়া আরেকটি ব্যাপারও এখানে লক্ষণীয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে মুসলিমদের উপরেও কি দমনপীড়ন কম চালানো হয়েছে এই স্বৈরাচারী হাসিনার 15 বছর ধরে চলা অবৈধ শাসনামলে? দাড়ি থাকলেই কোনো মুসলিম যুবককে জঙ্গি তকমা দিয়ে জেল, জুলুম, আলেম ওলামাদের উপর শাপলা চত্বরের গণহত্যা কিংবা সরকারের বিরোধিতা করার কারণে নিরীহ আলেমদের মিথ্যা মামলা দিয়ে জেলে পৌঁছতে দেয়া, এটা কি মুসলিম নির্যাতন নয়? একটা অপশাসনের বলির পাঠা হিন্দুরা যেমন হয়েছেন মুসলমানরাও তেমনই হয়েছেন। তাহলে কি বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বিষয়টি ঢালাওভাবে প্রচার করে ভারতকে কোনোভাবেই রাজনৈতিক সুবিধা দেয়া আমাদের উচিত? কোনোভাবেই কি ভারতকে এই রাজনৈতিক সুবিধা দেয়া আমাদের উচিত কিনা সে প্রশ্নটি আমি রেখে গেলাম। বরং ভারতে মুসলিমদের উপর যে অকথ্য নির্যাতন চালানো হয় সে তুলনায় বাংলাদেশের হিন্দুরা স্বর্গে বাস করেন স্বাধীন বাংলাদেশে। তবুও তাদের মুখে সংখ্যালঘু নির্যাতনের কথা শুনলে নিজেদের অপরাধী মনে হয়।
আমার হিন্দু ভাই বোনদের কি উচিত আমাদেরকে নিজের বিবেকের কাছে এভাবে বিনা কারণে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর? এবার আসা যাক 2024 সালে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পাবার বছরে ছাত্রদের শুরু করা আন্দোলনে 1 মাস আস্তে আস্তে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং পতন হয় 15 বছর ধরে চলা হাসিনার দানব ফ্যাসিবাদের। কিন্তু খুনি হাসিনা এবং তার অনুগত পুলিশ এবং কুত্তা ছাত্রলীগের গুন্ডা বাহিনীর গণহত্যার শিকার হয়েছে ততদিনে দেশের হাজারো ছাত্র জনতা। এই হাজারো শহীদের ত্যাগের মধ্যে দিয়ে আসে এই দ্বিতীয় স্বাধীনতা। হাসিনা সরকারের পতনের পর হাসিনা পালিয়ে দেশ ছাড়ে। আনন্দ আর উল্লাসে ফেটে পড়ে দেশের আপামর জনসাধারণ। কিন্তু সেদিন থেকে দেশে আবার শুরু হয় অরাজকতা। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিকে কাজে লাগিয়ে সারা দেশ অরাজকতায় ভরে ওঠে। কার্যত তখন দেশে কোনো পুলিশ এবং আইন শৃঙ্খলা ছিল না। হাসিনার অবৈধ পুলিশরা তখন নিজেদের জীবন নিয়ে পালিয়ে বাঁচছে জনসাধারণের রোষের মুখ থেকে, কারণ তারা এতদিন মানুষের উপর গণহত্যা চালিয়েছে। সুতরাং দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। স্বাভাবিকভাবেই দেশের এই পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিকে কাজে লাগিয়ে সারা দেশ অরাজকতায় ভরে ওঠে। প্রথমত অবৈধ সরকারের আমলের সুবিধাভোগী দালাল শ্রেণী এবং নেতাকর্মীদের বাসায় হামলা চালানো হয়। সাধারণ মানুষের উপর পুলিশের করা গণহত্যার প্রতিবাদে পুলিশ বাহিনীর উপর হামলা করা হয়। পিটিয়ে মেরে ফেলা হয় অনেক পুলিশকে, থানায় আগুন দেওয়া হয়, অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকেও হত্যা করা হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ 15 বছর ধরে তাদের উপর চলা অত্যাচার এবং কিছুদিন আগে ছাত্রদের উপর চলা নির্মম গণহত্যার প্রতিশোধ নেয় এভাবে। তাদের মধ্যে অনেকেই ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে নির্মম দমন পীড়ন আর নির্যাতনের শিকার হওয়া রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের। এটাকে কোনোভাবেই আমি সমর্থন করি না। আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু এটি ছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং জেদ থেকে হওয়া একটি তীব্র প্রতিক্রিয়া। এবং এরকম প্রতিক্রিয়া বিশ্বের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে হওয়া বিপ্লবের পর দেখা গিয়েছে। সেক্ষেত্রে আমরা ফরাসি বিপ্লব এবং ফ্রেঞ্চ বিপ্লবের কথা উল্লেখ করতে পারি। বলাই বাহুল্য, এই শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এবং আওয়ামী লীগকে সমর্থন করা দালাল শ্রেণীর মধ্যে মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দুও ছিলেন। এটাই স্বাভাবিক। সুতরাং তাদের উপরেও হামলা করা হয়। এই হামলাটাকে কি আমরা কোনোভাবেই সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করার প্রয়োজন মনে করি না। কিন্তু সেই হামলাটাকে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার করা হয়েছে। সেই প্রয়োজন কি কোনোভাবেই ছিল? বাংলাদেশিদের জন্য প্রয়োজন না থাকলেও ভারতীয়দের জন্য ছিল। তারা তাই করল। ঢালাওভাবে তারা প্রোপাগান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ভারত সরকারও সেই ব্যাপারে সোচ্চার হওয়া শুরু করল। বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনকে কাজে লাগিয়ে ভারত আরেকবার বাংলাদেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগল। বাংলাদেশের হিন্দুরা আবার ভারতের পাতা সেই ফাঁদে পা দিলেন। আওয়ামী লীগের কতিপয় পালিয়ে থাকা নেতাকর্মীরা হিন্দুদের উপর হামলা চালিয়ে সেটাকে আবার তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত শিবিরের উপরে চাপানোর হীন খেলায় মেতে উঠল, যা তারা মেতে উঠেছিল আন্দোলন চলাকালীন সময়ে। মেট্রো রেল, বিটিভি ইত্যাদি স্থাপনায় তারা নিজেরা আগুন ধরিয়ে জামাত শিবিরের নামে চাপিয়ে আন্দোলনকে পণ্ডুল করার অপচেষ্টায় মেতে উঠেছিল এবং এর কিছুদিন পর জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে এই আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যেটাকে সাধারণ ছাত্র জনতা নস্যাৎ করে দেয়। যাই হোক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সন্ত্রাসী সাদ্দাম, সরকার পতনের আগের রাতে তার নেতাকর্মীদের স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছে হিন্দুদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করার জন্য, যেটা ইতিমধ্যে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছেন। সে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে তার নেতাকর্মীদের উপর হিন্দুদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করে এর দায় ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর চাপানোর চেষ্টা করে। উদ্দেশ্য একটাই, তাদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করা। এছাড়াও দীর্ঘদিন ধরে
বাংলাদেশে সক্রিয় থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন জায়গায় এসব হামলা ঘটিয়ে ভারতে এই নোংরা রাজনীতির খেলায় সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে। আমি উপরে এত দীর্ঘ আলোচনা করেছি আজকের দিনের পরিস্থিতি সঠিকভাবে বোঝানোর সুবিধার জন্য। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে। এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে ভারতের ষড়যন্ত্র। তারা তাদের বাংলাদেশি চামচা আওয়ামী গুন্ডাদের দিয়ে কিছু কিছু জায়গায় মন্দির ভাঙচুর করছে এবং হিন্দুদের উপরে হামলা চালাচ্ছে। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে বিপ্লবের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে শাসক শ্রেণী এবং তাদের দোসরদের উপর যে হামলা চালানো হচ্ছে সেটা হিন্দু মুসলিম উভয় পক্ষের উপরেই সমানভাবে প্রযোজ্য। তৃতীয়ত, যারা দেশে আরেক দল অসভ্য গোষ্ঠী সারা দেশে আরেক দল অসভ্য গোষ্ঠী লুটপাট ডাকাতি চালাচ্ছে। এই ডাকাতিতেও সদ্য পতন হওয়া সরকারের গুন্ডারা সক্রিয় ভূমিকা পালন করছে বলে শোনা যাচ্ছে। এই আলোচনায় আপাতত যাচ্ছি না। এই ডাকাতি আর লুটপাটের শিকার হচ্ছেন সারা দেশের হাজার হাজার সাধারণ মুসলমান। এর শিকার হিন্দুরাও হচ্ছেন। এখন এই লুটতরাজের শিকার কোনো হিন্দু ভাইকে আপনি সংখ্যালঘু হিসেবে নির্যাতিত বলবেন কি না সেটা আপনার বিবেচনা। কিছুদিন আগেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমার বাসার সামনের মসজিদের সামনে পুলিশ গুলি চালিয়েছে। তখন রাস্তায় মানুষ জুম্মার নামাজ আদায় করছিল। আমি নিজেও ছিলাম সেখানে। সেই জায়গায় গুলি চালায় হাসিনার পোষা পুলিশ বাহিনী। কই, আমরা তো বলিনি বাংলাদেশে মুসলিম নির্যাতন হচ্ছে। মৃণাল কান্তির মতো কুলাঙ্গারেরা যখন প্রকাশ্যে নামাজ নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, সে যখন বলেন নামাজ চুদাও, তখন তো আমরা সেফ বাংলাদেশি মুসলিমস বলে হ্যাশট্যাগ দেই না। সারা দেশে যে অরাজকতা বর্তমানে চলছে তার শতকরা 5 থেকে 10 ভাগের বেশি হিন্দুদের উপর হচ্ছে না বলে আমার বিশ্বাস। বাংলাদেশের মোট জনসংখ্যায় হিন্দুদের পার্সেন্টেজ হিসাব করলে এটি খুব স্বাভাবিক। কিন্তু গত কিছুদিন ধরেই আমাদের হিন্দু ভাই বোনেরা ভারতের পাশাপাশি একই আওয়াজ তুলছেন, একই সুরে কথা বলছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে। তারা আবারও সেফ বাংলাদেশি হিন্দুস লেখা হ্যাশট্যাগ ব্যবহার করছেন। আজকে তারা রাস্তায় নেমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। ব্যক্তিগতভাবে এই ঘটনাগুলো আমাকে কষ্ট দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের হিন্দু ভাই বোনদের প্রতি কিছু প্রশ্ন রাখতে চাই। দেশের এই ক্রান্তিকালে আপনাদের এই আচরণ কি কোনোভাবেই রেসপন্সিবল আচরণ হলো? যে অত্যাচারের শিকার সারা দেশের হিন্দু মুসলিম বহু মানুষ বহু কারণে হচ্ছেন, সেটার মধ্য থেকে শুধুমাত্র সংখ্যালঘুর ব্যাপারটা সামনে আনা কি দেশের জন্য ভালো হলো? আপনারা কি কিছু না বুঝেই এটা করছেন, নাকি ভারতের ইন্ধনে এই কাজ করছেন? আমি বুঝি আপনাদের মনের অবস্থা। আমি বুঝতে পারি আপনাদের কেমন লাগছে যখন আপনাদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু এই খারাপ লাগার ভাগিদার তো প্রতিটা মানুষ যাদের উপর হামলা হয়েছে সারা দেশে। সেখানে আছে মুসলমান, সেখানে আছে হিন্দু, সেখানে আছে গরিব, সেখানে আছে ধনী। যাদের বাড়িতে লুটপাট কিংবা ডাকাতি হয়েছে, যাদেরকে পিটিয়ে কিংবা কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে। গত কিছুদিন বাংলাদেশে এক অভূতপূর্ব ব্যাপার ঘটেছে। অত্যন্ত সুন্দর এক দৃশ্যের অবতারণা হয়েছে। মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা রাত জেগে এবং দিনের বেলায় শিফট করে হিন্দুদের বাড়িঘর এবং মন্দির পাহারা দিচ্ছে। এই সুন্দর বাংলাদেশকে আপনারা কাদের সামনে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছেন প্রিয় হিন্দু ভাই বোনেরা? সেই মোদির মিডিয়ার সামনে, যারা দিনরাত প্রচার করছে বাংলাদেশের মিথ্যা অতিরঞ্জিত সংখ্যালঘু নির্যাতনের খবর, যারা দিনরাত প্রচার করছে জেহাদিদের দখলে বাংলাদেশ, আবার পাকিস্তান হচ্ছে বাংলাদেশ, এইসব মিথ্যা খবর। মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার খবরকে তারা প্রচার করছে হিন্দু ক্রিকেটার লিটনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে, যেটা মিথ্যা বলে স্বীকার করেছেন লিটন নিজে। আপনাদের এই অসচেতন আচরণ কি আমাদের দেশকে ঝুঁকিতে ফেলছে না প্রিয় হিন্দু ভাই বোনেরা? প্রিয় হিন্দু ভাই বোনেরা,
আমাদের এই সরকার পতনের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন অসংখ্য হিন্দু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। বেশ কয়েকজন হিন্দু ভাই বোন প্রাণ দিয়েছেন। এর মধ্যে রিয়া গোপ নামের এক ছোট্ট ফুলের মতো শিশুও আছে। আপনাদের অবদান আমরা শ্রদ্ধা ভরে স্বীকার করছি। কিন্তু সেই আন্দোলনেও কিন্তু আপনারা হিন্দু সমাজের ব্যানারে অংশগ্রহণ করেননি। আজ যেমন শাহবাগে হিন্দু সমাজের ব্যানার নিয়ে দাঁড়ালেন, অথচ বাংলাদেশের মুসলিমদের ব্যানারে কিন্তু ঠিকই আলেম ওলামা, চরমোনাই, হেফাজতে ইসলাম যোগ দিয়েছিল। তারা প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে, তারা প্রতিবাদ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা প্রতিবাদ করেছিল গণহত্যার বিরুদ্ধে। আপনারা কিন্তু আপনাদের ব্যানার নিয়ে সেই প্রতিবাদে আসেননি। হ্যাঁ, সাধারণ মানুষ হয়ে এসেছেন, কিন্তু আপনাদের ব্যানারে কিন্তু আসেননি। আপনারা হিন্দু সমাজের ব্যানারে আন্দোলনে যোগ দিলে সেটি আমাদের হাতকে আরও শক্তিশালী করত। ঠিক আছে, সেটি হয়নি, এজন্য আমরা আপনাদের দোষারোপ করছি না। কিন্তু আজকে যখন সমগ্র বাংলাদেশ আক্রান্ত, তখন হিন্দুদের ব্যানার হাতে নিয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসা আমাদের মনে অত্যন্ত কষ্ট দিয়েছে। মনে হচ্ছে আপনারা আমাদেরকে অপরাধী করে ফেললেন। অসংখ্য মাদ্রাসার ছাত্রের দায়িত্বশীল হয়ে মন্দির পাহারা দেয়াকে আপনারা ছোট করলেন। আপনাদের মুখে একবারও বলতে শুনলাম না তাদের এই চমৎকার উদ্যোগের কথা। আপনাদেরকে একবারও বলতে শুনলাম না এই সাধারণ সমীকরণটুকু, যে বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দু মুসলমান উভয়ই আক্রান্ত হবে। আপনাদের একজনকেও বলতে শুনলাম না যে ভারত আর আওয়ামী লীগ মিলে এই গুজব আর কিছু সত্যের মিশেলে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আপনারা গত কিছুদিন ধরে ফেসবুকে বলে গেলেন সেফ বাংলাদেশি হিন্দুস, আর আজ রাস্তায় নেমে সারা বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে একটি ভুল এবং নেতিবাচক বার্তা দিলেন। আপনাদের এই আচরণের কারণে হুমকির মুখে পড়তে পারে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তখন এই স্বাধীনতা সংগ্রামের শত শত শহীদ, আবু সাঈদ, মুগ্ধ, ছোট্ট শিশু রিয়া গোপ কিংবা ছোট্ট শিশু আহাদের কাছে আপনারা জবাব দিতে পারবেন তো? নিজের বিবেককে প্রশ্ন করুন। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসুন। আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ন্যায় এবং সাম্যের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।